হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমাদের আলোচ্য প্যাসেজটি হচ্ছে এ মাদার ইন ম্যানভিল। এটা অ্যাকচুয়ালি অনেক একটা লম্বা প্যাসেজ, সে কারণে আমরা এটা দুইটা ভিডিওতে ভাগ করব। আজকে হচ্ছে আমাদের এ মাদার ইন ম্যানভিল পার্ট 1, যেটা হচ্ছে ফার্স্ট হাফটা, এবং এটা তোমাদের ইংলিশ ফার্স্ট ফোর বইয়ের ইউনিট 5-এর লেসন 3-তে আছে। তাহলে চলো শুরু করা যাক। দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। অরফানেজ মানে হচ্ছে যেখানে অরফানরা থাকে। অরফান মানে হচ্ছে এতিমরা, যাদের বাবা মা নাই। সো দ্য অরফানেজ মানে হচ্ছে এতিমখানা। ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, যেটা কোথায় আছে? ক্যারোলিনা পর্বতের উপরে আছে। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটম। আমি ওখানে শরৎকালে গিয়েছিলাম। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটম, এখানে আই বলতে আসলে এটা লেখককে বোঝাচ্ছে। এটা একটা লেখক, লেখিকা লিখেছিলেন এবং ওনাকে আই দ্বারা বোঝানো হচ্ছে। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটম, আমি ওখানে শরৎকালে গিয়েছিলাম। আই ওয়ান্টেড কোয়েট আইসোলেশন টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং। ট্রাভেলসাম রাইটিং মানে হচ্ছে ঝামেলাপূর্ণ লেখা। সেরকম কিছু লেখা লিখতে আমি একটা শান্ত এবং বিচ্ছিন্নতা চেয়েছিলাম। শান্ত এবং বিচ্ছিন্ন জায়গায় গিয়ে উনি ওই ঝামেলাপূর্ণ লেখাগুলো লিখতে চেয়েছিলেন। আই ওয়ান্টেড মাউন্টেনিয়ার, আমি পাহাড়ের হাওয়া, পাহাড়ের বাতাস চেয়েছিলাম। টু ব্লো আউট ম্যালেরিয়া, তো টু ব্লো আউট ম্যালেরিয়া মানে হচ্ছে ম্যালেরিয়া তাড়াতে। ব্লো আউট মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, বিচ্ছিন্ন করে ফেলা, উড়িয়ে দেওয়া। ব্লো আউট ম্যালেরিয়া ফ্রম টু লং, অনেক দিন ধরে। ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স। সাবট্রপিক্স মানে হচ্ছে উপক্রান্তীয় অঞ্চল, যেখানে আসলে অনেক গরম পড়ে, সেরকম জায়গা থেকে ম্যালেরিয়া তাড়াতে লেখক অনেকদিন ধরে চেয়েছিলেন, এবং সেখানে সে পর্বতের হাওয়া বা পাহাড়ের হাওয়া চেয়েছিলেন। আই ওয়াজ হোমসিক টু, আমি আমার ঘরের জন্য কি করছিল, ঘরকেও মিস করছিল। হোমসিক মানে হচ্ছে সবসময় ঘরের কথা মনে পড়া, সেরকম। ফর দ্য ফ্লেমিং অফ ম্যাফলস ইন অক্টোবর, অক্টোবরের যে ম্যাফল পাতা সেগুলাও সে মিস করছিল। অ্যান্ড ফর কর্ন শকস অ্যান্ড পামকিনস অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ। তাহলে এখানে লেখক কী কী মিস করছিল সেগুলাই বলছে। ভুট্টার গাদা, কুমড়া, কালো আখরোট, এগুলার কথা লেখকের মনে পড়ছিল। আই ফাউন্ড দেম অল লিভিং ইন এ কেবিন, আমি সবগুলো একটা কেবিনে পেয়েছিলাম। দ্যাট বিলং টু দ্য অরপানেজ, যেটা ছিল কাদের? অরপানেজ বা এতিমখানাটির। বিলং টু মানে হচ্ছে কোনো কিছু অধিকারে থাকা বা কারো কোনো কিছু থাকা, সেরকম বোঝাতে বিলং টু ব্যবহার হয়। এবং এই বিলং টু দ্য অরপানেজ মানে হচ্ছে ওই অরপানেজের বা এতিমখানাটির ছিল ওই কেবিনটি। হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, যেটা ছিল অরফানেজ ফার্ম মানে এতিমখানায় বোঝাচ্ছে, ওই এতিমখানার আধা মাইল পিছনে ছিল এটা। When I took the cabin, যখন আমি কেবিনটি নিয়েছিলাম, I asked for a boy or a man, আমি একটা মানুষ অথবা একটা ছেলেকে চেয়েছিলাম। টু কাম, আসার জন্য। টু কাম মানে হচ্ছে আসার জন্য। অ্যান্ড চপ ওট ফর দি ফায়ার প্লেস, তাহলে চপ মানে হচ্ছে কাটা, ওট মানে হচ্ছে গাছ, তাহলে কাঠ অথবা গাছ কাটার জন্য আমি একটা ছেলে অথবা মানুষ চেয়েছিলাম। সো ফায়ার প্লেস মানে হচ্ছে আগুন জ্বালানোর কাঠ আর কি। ওট ফর দ্য ফায়ার প্লেস মানে হচ্ছে আগুন জ্বালানোর কাঠ। আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার ওয়ান লেট আফটারনুন। লেট আফটারনুন মানে হচ্ছে বিকেলের শেষের দিকে, যেটাকে পড়ন্ত বিকেল বলে। পড়ন্ত বিকেলে আমি টাইপরাইটার থেকে চোখ তুললাম। এ লিটল স্টার্টল, একটু হতভম্ব হয়ে গেলাম। এ বয় স্টুড অ্যাট দ্য ডোর অ্যান্ড মাই পয়েন্টার ডগ। এ বয় স্টুড, স্টুড মানে এটা যেহেতু ফার্স্ট ফর্ম, সে কারণে স্টুড। এ বয় স্টুড অ্যাট দ্য ডোর অ্যান্ড মাই পয়েন্টার ডগ, একটা বালক আমার দরজার পাশে দাঁড়িয়ে আছে এবং সাথে কে আছে? মাই পয়েন্টার ডগ। পয়েন্টার ডগ মানে হচ্ছে যেগুলো শিকারী কুকুর, সেগুলোকে পয়েন্টার ডগ বলে। মাই কম্পেনিয়ন, এই পয়েন্টার ডগের আবার কিছু বৈশিষ্ট্য বলছে, যে মাই কম্পেনিয়ন, যে তার সাথে থাকে, তার সাথে থাকে, তাকে কম্পেনিয়ন বলে। ওয়াজ অ্যাট হিজ সাইড, ওই তার যে পয়েন্টার ডগ, ওই ডগটি সেই বালকটির পাশে আছে। অ্যান্ড হ্যাড নট বার্কড টু ওয়ার্ন মি, এবং একবারও চিৎকার করেনি। কিসের জন্য? ওকে ওয়ার্ন বা সতর্ক করার জন্য। সাধারণত পয়েন্টার ডগগুলা এরকম হয়, কাউকে দেখলে ওরা চিল্লাচিল্লি করে যাতে মালিক সতর্ক হয়ে যেতে পারে যে কে একজন আসছে, সেই কারণে। কিন্তু এই ছেলেটাকে দেখার পর ওই কুকুরটি কোনোভাবে বার্কিং বা বার্ক মানে হচ্ছে কুকুরের ঘেউ ঘেউ করা, এগুলো করে নাই।
এবং কোনো ধরনের সতর্কও করে নাই, আরও তার পাশে এসে দাঁড়িয়ে আছে। ওটাই লেখক এখানে উল্লেখ করেছেন এভাবে। দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 ইয়ার্স ওল্ড। ছেলেটি সম্ভবত, প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত 12 বছর বয়সের, বাট আন্ডার সাইজড, কিন্তু তাকে দেখলে অনেক ছোট মনে হয়। যতটুকু 12 বছর বয়স হওয়ার কথা একটা ছেলে, তাকে দেখে আরও ছোট মনে হয়। হি ওয়ার ওভারঅলস অ্যান্ড এ টর্ন শার্ট অ্যান্ড ওয়াজ বেয়ারফুটেড। তাহলে সে কি পরছিল? একটা ছেঁড়া জামা পরেছিল এবং ঢিলা ডালা একটা কি পরছিল? পায়জামা, আর পা খালি ছিল। বেয়ারফুটেড মানে হচ্ছে পায়ে কিছু ছিল না আর কি, পা খালি ছিল। হি সেড, সে বলল, আই ক্যান চপ সাম ওট টুডে, আমি আজকে কিছু কাঠ কেটে দিতে পারবো। আই ক্যান চপ, আমি কেটে দিতে পারবো, সাম ওট, কিছু কাঠ, টুডে, আজকে। তো লেখক বলছেন এরপরে, ইউ বাট ইউ আর স্মল, তুমি, কিন্তু তুমি তো অনেক ছোট। তারপর ছেলেটা বলছেন যে সাইজ ডোন্ট ম্যাটার। এখানে ডোন্ট আসলে ও ছেলেটা যেভাবে বলছে ভাবে দিচ্ছে, কিন্তু সাইজ এখানে ডাজন্ট হওয়ার কথা ছিল, কিন্তু ও বলার সময় ডোন্ট বলছে, সে কারণে এটা ডোন্ট দিতে হবে। সাইজ ডোন্ট ম্যাটার, সাইজ কোনো ব্যাপার না। চপিং ওট, কিন্তু চপিং ও কাট কাটাই হচ্ছে এখানে মেন ব্যাপার। হি সেড সাম অফ দ্য বিগ বয়েস ডোন্ট চপ দ্য গোড, ডোন্ট চপ দ্য ওট হবে, এটা গোড না। তাহলে সে বলছে অনেক আসলে সাইজ তেমন কোনো ম্যাটার করে না, কিন্তু কাট কাটাটাই হচ্ছে এখানে ম্যাটার করে। অনেক বড় বড় ছেলেরাও কাট কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং ওট অ্যাট দ্য অরফানেজ এ লং টাইম, আমি অনেক দিন ধরে এতিমখানায় কাট কাটছি। ভেরি ওয়েল, লেখক বলছেন যে ভেরি ওয়েল, হেয়ার ইজ দ্য এক্স, গো হেড অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু। এক্স মানে হচ্ছে ওই কাট কাটার কোড়ালগুলা। ও তাহলে ও বলছে ঠিক আছে, ভালো কথা, এই হচ্ছে তোমার এক্স, এবং যাও এবং দেখো তুমি কতটুকু কাজ করতে পারো। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, অর্থাৎ লেখক ফিরে আসছিলেন। ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে লেখক ফিরে আসছেন। হি বিগেন টু চপ, ছেলেটি কি করা স্টার্ট করলো? কাটা স্টার্ট করলো। দ্য ব্লোস ওয়ার রিদমিক অ্যান্ড স্টেডি, তার কাট কাটার সময় যে সাউন্ড বা যে বাতাস, সেগুলোর একটা ছন্দ ছিল, একটা স্থিরতা ছিল। অ্যান্ড শর্টলি আই হ্যাড ফরগেটেন হিম, এবং খুব কম সময়ের মধ্যে আমি তাকে ভুলে গেছিলাম, যে এটা একটা ছন্দ থাকার কারণে লেখক ভুলে গেছে যে এখানে কাট কাটছিল। দ্য সাউন্ড নো মোর অফ এ ইন্টারাপশন, সাউন্ডটি আর কোনো ধরনের বাধা সৃষ্টি করছিল না, ইন্টারাপ্ট করছিল না। দেন এ কনসিস্টেন্ট রেইন, এটা এক প্রকার ওই কনসিস্টেন্ট রেইনের মতো হয়ে গেছে। কনসিস্টেন্ট রেইন অর্থাৎ বৃষ্টি পড়তে থাকলে এটাও কিন্তু একটা সাউন্ড করে, কিন্তু এটা আমাদের ডিস্টার্ব করে না, কারণ এটা একটা ছন্দের মধ্যে থাকে। ছন্দে থাকতে গেলে এটা ওই সাউন্ডটা ডিস্টার্ব করে না। তো লেখক বলছে তার কাট কাটার মধ্যে যে একটা রিদিম ছিল, একটা ছন্দ ছিল, সেটাও এক প্রকার রেইনের মতো, আর কোনো ধরনের ইন্টারাপ্ট করছিল না। আই সাপোজ অ্যান আওয়ার অ্যান্ড হাফ পাস্ট, লেখক বলছে আমি মনে হয় আমার 1.5 ঘন্টা পর্যন্ত চলে গেছে। অ্যান্ড আই হেয়ার দ্য বয়েস স্টেপ অন দ্য কেবিন স্টোভ, তখন আমি শুনতে পেলাম বয়টি কেবিন স্টোভে চলে আসছে, তার পায়ের আওয়াজ শোনা গেল। দ্য বয় সেট, এবং ছেলেটি বলল, আই হ্যাভ টু গো টু সাফার নাও, আমার রাতের খাবার খেতে যাইতে হবে এখন। হি সেট, সে বলল, আই ক্যান কাম এগেইন টুমোরো, আমি আগামীকালকেও আবার আসতে পারবো। এরপর আই সেড, লেখক বলল যে আমি, এখানে আমি বলতে লেখককে বোঝাচ্ছে। আই সেড আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, আমি তোমাকে আজকে পে করে দিব, যেগুলো তুমি কাজ করছো, যে কাজ তুমি করছো সেগুলোর জন্য আমি আজকে পে করে দিব। তাহলে আই উইল পে, আমি পে করব, ফর হোয়াট, যেগুলোর জন্য ইউ হ্যাভ ডান, তুমি করছো। থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অ্যান ওল্ডার বয়, তার লেখক বলছে যে তোমাকে আমি আজকে যা তুমি কাজ করছো এগুলোর জন্য পে করে দিব। লেখক মনে মনে ভাবছে যে হয়তো তার আরেকটা ছেলের দরকার হবে। উই ওয়েন্ট টুগেদার ব্যাক টু দ্য কেবিন, উই ওয়েন্ট মানে হচ্ছে লেখক এবং ওই ছেলেটি কেবিনে ফিরে গেল। অ্যান্ড অ্যান অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট, একটা খুব দেখছে যে লেখক ওখানে বিশাল একটা কাজ ও করে ফেলছে, যে অনেকগুলো সলিড কাঠ সে কেটে রাখছে, চমৎকার একটা অ্যামাউন্টের কাঠ কেটে রাখছে। বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ এ ম্যান, আই সেড, লেখক বলল, ছেলেটিকে বলল যে তুমি তো একটা মানুষের মতোই কাজ করে ফেলছো। দিস ইজ স্প্লেন্ডিড ফাইল, এটা খুব চমৎকার একটা স্তূপ করে রাখা হয়েছে।
আই লুকড অ্যাট হিম, লেখক বলল সে ছেলেটির দিকে তাকালো। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে ফর দ্য ফার্স্ট টাইম, প্রকৃতপক্ষে ছেলেটির দিকে তখনই লেখক তাকালো। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দি corn stalks, and his eyes, very direct, were like the mountain sky when rain is pending, grey. With a shadowing of the miraculous blow, I gave him a quarter. আচ্ছা, এখানে অনেক লম্বা একটা সেন্টেন্স। দেখো এখানে কি কি বলছে। লেখক বলছে লেখক ওকে ফার্স্ট টাইম দেখছে এবং তার হেয়ার ছিল কালার অফ কর্ন শক্স। কর্ন শক্স মানে কি? ভুট্টার রং, অর্থাৎ ভুট্টার পাতার মতো যে রং, সেগুলোর মতো, সেই রঙের মতো তার চুলের কালার ছিল। অ্যান্ড হিজ আইস ভেরি ডিরেক্ট, এবং তার চোখ ছিল একেবারে নির্লিপ্ত, সে সরাসরি একেবারে খুব নির্লিপ্ত। ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই ওয়েন রেইন ইজ পেন্ডিং। এটা এটা ছিল কিসের মতো? মাউন্টেন স্কাই মানে পাহাড়ের যে আকাশ সেটার মতো ছিল, যখন অ্যাকচুয়ালি রেইন আসার মতো একটা ভাব, রেইন আসবে আসবে সেরকম একটা আকাশের যে গ্রে কালারের ভাব থাকে, সেই কালারের মতো তার চোখগুলা ছিল। সেটা বোঝানোর জন্য লেখক এই সেন্টেন্সটি বলছেন। উইথ এ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকিউলাস ব্লো, অর্থাৎ ব্লো এর মধ্যে একটা গ্রে ভাব, এটা বোঝাচ্ছেন। আই গেভ হিম এ কোয়ার্টার, তাকে একটা ছোটো পয়সা দিল। কোয়ার্টার মানে হচ্ছে এটাকে সিকি পয়সা বলে, ওই সিকি পয়সা দিল, যেটা হয়তো 25 পয়সার মতো একটা আমাদের ব্যাপার স্যাপার আর কি। আমরা যে 25 পয়সা বলি সেরকম একটা কোয়ার্টার বলা হচ্ছে ওখানে। তারপর বলছে ইউ মে কাম টুমোরো আফটারনুন, তুমি কালকে, আগামীকাল সন্ধ্যায় আবার আসতে পারো, বিকালে আবার আসতে পারো। আই সেড, লেখক বলল যে অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, এবং তোমাকে অনেক ধন্যবাদ। হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকালো। অ্যান্ড অ্যাট দ্য কয়েন, এবং পয়সার দিকেও তাকালো। অ্যান্ড সিম টু ওয়ান্ট টু স্পিক, এবং হয়তো সে কিছু বলতে চেয়েছিল, মানে তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু বলবে, বাট কুড নট, কিন্তু সে পারেনি, কিছু বলতে পারেনি। টার্ন অ্যাওয়ে, এবং ফিরে গেল, চলে গেল। অ্যাট ডেলাইট, দিনের বেলা, আই ওয়াজ হাফ ওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং, আমি ওই যে কাঠ কাটার শব্দে আধা জাগা ছিলাম, মানে ঘুমও যায় না পুরোপুরি, আবার জেগেও ছিল না, আধা জাগা ছিল। লেখক এগেইন ইট ওয়াজ সো ইভেন ইন টেক্সচার দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ, কিন্তু ওই যে তার রিদমিক সাউন্ডের কারণে সে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলেন, লেখক আবার ঘুমিয়ে পড়েছেন। when I left my bed in the cool morning, যখন আমি তার যখন লেফট মাই ব্যাড মানে হচ্ছে তার যখন ঘুম বাংলা বোঝাচ্ছে আসলে, অর্থাৎ সে যখন বিছানা থেকে উঠে গেল, অর্থাৎ মর্নিংয়ে, সকালে যখন সে বিছানা থেকে উঠে গেল, দ্য বয় হ্যাড কাম টু গন, দ্য বয় হ্যাড কাম অ্যান্ড গন, অর্থাৎ ছেলেটি এসেছিল এবং চলে গেল। লেখক এটা ঘুম থেকে উঠতে উঠতে সে এসে আবার চলে গেছে। অ্যান্ড দ্য স্টেক অফ কিন্ডলিং ওয়াজ নিট এগেনস্ট দ্য ক্যাবিন ওয়াল, অর্থাৎ কিছু স্ট্যাক বলতে এখানে আসলে ওই ওডের স্ট্যাকগুলো বোঝাচ্ছে, যেগুলো আসলে তোমার কেবিন ওয়ালের এগেনস্টে, মানে হেলান দিয়ে রাখছে সেরকম আর কি। হি কেম আফটার স্কুল, সে স্কুলের পর এখানে এসেছিল, ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। অ্যান্ড ওয়ার্কড আনটিল টাইম টু রিটার্ন টু দ্য অরফানেজ, এবং তার এতিমখানায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত সে এখানে কাজ করেছিল, সেটা বোঝাচ্ছে। হিজ নেম ওয়াজ জেরি, তার নাম ছিল জেরি। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4, সে এতিমখানায় ছিল যখন তার বয়স 4 বছর, তখন থেকে। আই কুড পিকচার হিম অ্যাট 4, আমি 4 বছর বয়সে তাকে চিন্তা করতে পারছিলাম, মনে মনে তার 4 বছর ছবি আঁকতে পারছিলাম। উইথ দ্য সেম গ্রে ব্লু আইস, তার যে গ্রে ব্লু চোখগুলা সেগুলা, অ্যান্ড সেম ইন্ডিপেন্ডেন্স, এবং অ্যান্ড দ্য সেম, এবং এটার মতোই। বলতেছে এটা কি স্বাধীনতা? নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। লেখক ওকে ব্যাখ্যা করতে গিয়ে বলছে তার সেম গ্র্যাবলো আইসগুলা হচ্ছে তার 4 বছর বয়সীও ছিল, এবং এটা কি স্বাধীনতা ছিল? না, এটাকে বলা হচ্ছে সততা, ইন্টিগ্রিটি, এবং এটাকে বলা হচ্ছে একটা সততা। ইট ইজ ব্যাড এট অন কারেজ, এবং এটা কিসের উপর দাঁড়িয়ে আছে? সাহসের উপর দাঁড়িয়ে আছে। বাট ইটস মোর দ্যান এ ব্রেভ, এটা কিন্তু এটা আবার সাহসের চেয়েও বেশি। ইটস অনেস্ট, এটা সততা। বাট ইটস মোর দ্যান অনেস্টি, আবার বলছে লেখক এটা অনেস্টির চেয়েও বেশি। দ্য এক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে, একদিন তার যে কাঠের কোড়াল ছিল, ওই কোড়ালের যে হ্যান্ডেলটা ছিল ধরার জন্য, সেটা ভেঙে গেল। জেরি সেড দ্য ওয়ার্কশপ
at the orphanage would repair it. জেরি বলল তার এতিমখানার যে উৎসব ছিল সেখান থেকে সে এটা ঠিক করে নেবে। I brought money to pay for the job and he refused it. সে লেখক কি করলো, তার কাজের জন্য টাকা নিয়ে আসলো, কিন্তু জেরি সেটা নেয়নি, সেটা প্রত্যাখ্যান করছে, সেটা রিফিউজ করছে। I will pay for it, he said. সে বলল সে নিজেই এই ওটার জন্য পে করবে। I will pay for it মানে হচ্ছে সে বলল, জেরি বলল আমি পে করব। I broke it, যেহেতু আমি ভেঙেছি। I brought the axe down careless, অর্থাৎ সে বলল যেহেতু আমি ভেঙেছি, আমি কোড়ালটিকে কেয়ারলেসলি অর্থাৎ অসতর্কতার সাথে নিচে নিয়েছিলাম, সে কারণে আমি এটা পে করব। বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, আই টোল্ড হিম। তারপর লেখক বলল কিন্তু সবাই তো সবসময় অ্যাকুরেটলি এটা কি করতে পারবে না, এটা নিয়ে কাজ করতে পারবে না। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য ওট অফ দি হ্যান্ডেল। লেখক বলল যে আসলে ভুলটা ছিল তোমার কুড়ালের হ্যান্ডেলের যে কাজ ওটাতে। আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট। আমি ওই মানুষটার কাছে এটা নিয়ে যাব যার কাছ থেকে আমি এটা কিনেছিলাম, এটা লেখক বলল। ইট ওয়াজ অনলি দেন, শুধুমাত্র তখনই, দ্যাট হি উড টেক দ্য মানি, তখনই সে একমাত্র টাকাগুলো নিল। অর্থাৎ জেরি যখন টাকা নিতে যাচ্ছিল না, লেখক বলল যে এটা আসলে তোমার ভুল না, এটা হচ্ছে কুড়ালের ভুল। কুড়ালের যে হ্যান্ডেলটা ছিল, গাছের হ্যান্ডেল, ওখানে ওটার ভুল ছিল। আমি যার কাছ থেকে কুড়ালটা নিয়েছিলাম তার কাছে আমি এটা নিয়ে যাব, সমস্যা নেই, তুমি টাকা নাও। তারপর যে টাকাটা নিল, হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, কিন্তু তার যে অসতর্কতার ব্যাপারটা সে ওখানেই ছিল, সে এটা মনে মনে ধরে নিয়েছে। হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট। ফ্রি উইল এজেন্ট মানে হচ্ছে যাকে কারো পুশ করতে হয় না, নিজে নিজেই সব কিছু করতে পারে বা নিজের কাজ নিজেই করার জন্য প্রস্তুত থাকে সেরকম। অ্যান্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, এবং সে অবশ্যই সতর্কতার সাথে কাজ করে। অ্যান্ড ইফ হি ফেল, যদি সে ব্যর্থ হয়, হি টোক দ্য রেসপন্সিবিলিটি, সে নিজের উপর দায় স্বীকার করে নেয় উইদাউট সাবটারফিউজ। এটাকে সাবটারফিউজ বলে, বা সাবটারফিউজও বলতে পারো। সাবটারফিউজ এটা মানে হচ্ছে মানে কোনো বনিতা না করে আর কি, যে এটা এক্সকিউজ না দিয়ে সে নিজের উপর দায়টা নিয়ে নেয় যদি সে ব্যর্থ হয়। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, কিন্তু সে আমার জন্য কি করত, এবং সে আমার জন্য গুরুত্বপূর্ণ নয় সেরকম অনেক কাজ করতো, যেগুলো আসলে মানুষ কিসের জন্য করে, দ্য গ্রেসিয়াস থিং, মানুষ মহানুভবতার কারণেই করে, তাকে সহৃদয় ব্যাপার সেবার যেগুলো আছে। অ্যান্ড উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, যেগুলো বেসিক্যালি মহান মানুষরাই করে থাকেন সেরকম কাজ সে আমার জন্য করতো, লেখক বলছেন। থিংস নো ট্রেনিং ক্যান টিচ, যেগুলো আসলে কোনো প্রশিক্ষণ শেখাতে পারে না। ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, যেগুলো মানুষ এমনিতেই করে। উইথ নো প্রেডিক্টেড এক্সপিরিয়েন্স, যেগুলোর কোনো এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন হয় না। হি ফাউন্ড এ চাবি হোল বিসাইড দ্য ফায়ার প্লেস দ্যাট আই হ্যাড নট নোটিসড। লেখক বলছেন যে সে একটা কি করছিল, একটা গর্ত খুঁজে পেয়েছিল, চুল্লির পিছনে একটা গর্ত খুঁজে পেয়েছিল, যেটা আমি খেয়াল করিনি, অর্থাৎ লেখক খেয়াল করিনি, সেরকম একটা গর্ত সে খুঁজে পেয়েছিল। দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড, সে নিজের ইচ্ছায়, হি পুট কিন্ডলিং অ্যান্ড মিডিয়াম ওট, সেখানে কিছু কাঠ রেখে দিল। সো দ্যাট আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার। অর্থাৎ লেখক বলছে যে তার চুল্লির পিছনে একটা গর্ত ছিল, সেখানে সে নিজের ইচ্ছায় কিছু ওট বা গাছ কাঠ রেখে দিছিল, যাতে শীতকালেও লেখক কী পায়, অর্থাৎ ওয়েট ওয়েদার মানে হচ্ছে ভেজা ভেজা ওয়েদার, শীতকাল না, ভেজা ভেজা ওয়েদার, যখন কাঠের বেসিক্যালি অবস্থা খারাপ থাকে, তখন যাতে লেখক তার আগুন জ্বালানোর জন্য মেটেরিয়াল বা কাঠ পেয়ে যায়, সে কারণে জেরি ওখানে কাঠগুলো রেখে আসছিল। A stone was loose in the rough walk to the cabin. অর্থাৎ লেখক বলছেন যে কেবিনে যাওয়ার পথে একটা পাথর কি হয়ে গেছিল, নড়বড় হয়ে গেছিল, একটু লুজ হয়ে গেছিল। হি ডাক এ ডিপার হোল অ্যান্ড স্টেডিড ইট, সে একটা ওখানে গর্ত করে ওখানে পাথরটি ভালোভাবে বসিয়ে দিয়েছিল। অলদো হি কেম হিমসেলফ বাই এ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক, যদিও সে আসতো ওই রাস্তা দিয়ে, সে আসতো না, সে আসতো একটা শর্টকাট ওয়েতে, একটা ওই নদীর পাড় থেকে একটা শর্টকাট ওয়েতে সে আসতো। I found that when I tried to return his
thoughtfulness with such thing as candy and apples. লেখক বুঝতে পারল যে যখন সে তার এই ধরনের কাজের জন্য তাকে কিছু চকলেট এবং অ্যাপল দেওয়ার চেষ্টা করছিল, হি ওয়াজ ওয়ার্ডলেস, সে কোনো কথা বলতে পারতো না, মানে তার মুখে কোনো কথা ছিল না। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন ফর উইচ হি হ্যাড নো ইউজ। তাহলে সেন্টেন্সটা দেখো, বলছে লেখক থ্যাংক ইউ বা ধন্যবাদ এরকম শব্দগুলা একটা এক্সপ্রেশন হইতে পারতো যে এটা বলার জন্য, কিন্তু সেরকম শব্দগুলার বা এক্সপ্রেশনগুলার কোনো ইউজ তার কাছে ছিল না, অর্থাৎ সে এটা কোথায় ব্যবহার করবে সেটা সে জানতো না। ফর হিস courtesy was instinctive। তাহলে লেখক বলছেন সে কি থাকতো, নীরব থাকতো এবং তার চোখে মুখে শুধু থাকতো শুধু কৃতজ্ঞতা। হি অনলি লুকড অ্যাট দ্য গিফট অ্যান্ড অ্যাট মি, সে গিফটের দিকে তাকাতো এবং আমার দিকে তাকাতো। এন এ কার্টেন লিফটেড so that I saw deep into the queer well of his eyes, and gratitude was there, and affection soft over the firm grantile of his character। অর্থাৎ তার চরিত্রের মধ্যে তার চোখে যে লেগে থাকা বিশ্বস্ততা এবং মমতা, কৃতজ্ঞতা, এগুলাই লেখক শুধু তার চোখে মুখে দেখতে পেত। He became intimate, of course, with my pointer। লেখক বলছে সে অবশ্যই ঘনিষ্ঠ হয়ে গেছে কার সাথে, তার পয়েন্টার অর্থাৎ প্যাট নামের যে তার পয়েন্টার ডগ ছিল তার সাথে সে অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে। There is a strong communion between a boy and a dog। লেখক বলছেন তাদের মধ্যে অর্থাৎ বালকটি এবং কুকুরটির মধ্যে একটা স্ট্রং যোগাযোগ ছিল। Perhaps they possess the same singleness of spirit, the same kind of wisdom। তো লেখক বলছেন মনে হয় তারা উভয়ই এক ধরনের গুণ বহন করে, সেই কারণে তাদের মধ্যে একটা স্ট্রং যোগাযোগ হয়ে গেছে এবং ওদের মধ্যে এক ধরনের জ্ঞান। ইটস ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, এটা আসলে ব্যাখ্যা করা কঠিন, যদিও সেটি আছে, বাট ইট এক্সিস্ট, কিন্তু এটা আছে। When I went across the state for weekend, যখন আমি সাপ্তাহিক ছুটি কাটাতে স্টেটে গিয়েছিলাম, অর্থাৎ স্টেটের বাইরে গিয়েছিলাম, ওই যে পাহাড় থেকে বাইরে গিয়েছিলাম। I left the dog in Jerry's church, আমি জেরিকেই আমার কুকুরটি দিয়ে গিয়েছিলাম। My return was belated and fog filled the mountain passes so treacherously that, বলছে যে যখন সে ফিরতে দেরি করলো, লেখক যখন সে ফিরতে দেরি করলো, কি কারণে, মাউন্টেন পাসেস সো ট্রেশাসলি, তার যখন পাহাড় জুড়ে পুরা ভারী কুয়াশা পড়ছে, তখন লেখক একটু দেরি করে আসছিল। ইট ওয়াজ মানডে নুন বিফোর আই রিচ দ্য কেবিন। তখন কি হয়ে গেছে, সোমবার দুপুরবেলা হয়ে গেছে যখন অ্যাকচুয়ালি লেখক কেবিনে পৌঁছেছিল। দ্য ডগ হ্যাড বিন ফ্যাট, কুকুরটিকে খাওয়ানো হয়েছিল, অ্যান্ড কেয়ার্ড ফর দ্য মর্নিং, এবং সকালে দেখে গিয়েছিল। জেরি কেম আর্লি ইন দ্য আফটারনুন, জেরি বিকালবেলা আসছে, একটু চিন্তিত হয়ে বিকালবেলা আসছে এবং বলছে দ্য সুপারিনটেন্ডেন্ট সেড নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ, কেউ কুয়াশার মধ্যে গাড়ি চালাতে পারবে না। হি কেম, জেরি বলল, আই কেম লাস্ট নাইট অ্যান্ড ইউ হ্যাডন্ট কাম, আমি কাল রাতে এসেছিলাম কিন্তু আপনি আসেননি, আপনাকে দেখিনি। সো আই ব্রট ফ্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং, সে কারণে আমি আজকে সকালে এসে প্যাটকে কিছু আমার ব্রেকফাস্ট দিয়ে গিয়েছিলাম। আই ডোন্ট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম, আমি তার কিছু হতে দেইনি। কে বলছিল এগুলা? এগুলো হচ্ছে ওই বয়টি বা জেরি বলেছিল। আই গেভ হিম $1 ইন পেমেন্ট, আমি $1 তাকে পেমেন্ট হিসেবে দিয়েছিলাম, তার বেতন হিসেবে দিয়েছিলাম। অ্যান্ড হি লুকড অ্যাট ইট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তখন জেরি তা ওই ডলারের দিকে তাকালো এবং চলে গেল। বাট দ্যাট নাইট, কিন্তু ওই রাতে, হি কেম ইন ডার্কনেস, অন্ধকারে সে আবার আসলো। অ্যান্ড নকড অ্যাট দ্য ডোর, এবং দরজায় নক করলো। কাম ইন জেরি, আমি তাকে ভিতরে আসতে বললাম। আই সেড, ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস লেট, তুমি এই রাতে কি বের হতে পারো কিনা, মানে এত লেটে এত দেরিতে কিন্তু তোমার এতিমখানা থেকে বের হতে দেয় কিনা, এটা লেখক ওকে বলল। আই টোল্ড মেবি এ স্টোরি, হি সেড, সে বলল যে আমি তাদেরকে বলছি একটা গল্প করার জন্য আপনাকে দরকার। আই টোল্ড দেম আই থট ইউ টু ওয়ান্ট টু সি মি। তা সে বলল যে আমি তাদেরকে একটা স্টোরি বললাম, সে বলল যে আই টোল্ড দেম, আমি তাদেরকে বলেছি, অর্থাৎ এতিমখানায় বলেছি যে আই থট
ইউ উড ওয়ান্ট টু সি মি। তা জেরি বলল যে এতিমখানায় আমি বলেছি মনে হয় আপনি আমার সাথে গল্প করতে চান। দ্যাটস ট্রু। লেখক বলল হ্যাঁ সেটা সত্যি। আই অ্যাসিউরড হিম, আমি তাকে আশ্বস্ত করলাম। অ্যান্ড আই স হিজ রিলিফ। আই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট হাউ ইউ ম্যানেজড উইথ দ্য ডগ। যখন লেখক বুঝতে পারলো সে এতিমখানা থেকে চলে আসলো এত রাতে, তখন লেখক তাকে আশ্বস্ত করে বলল যে হ্যাঁ আমি গল্প শুনতে চাই এবং আমি শুনতে চাই তুমি ওই কুকুরটিকে কিভাবে ম্যানেজ করেছিলে, কুকুরটির সাথে কিভাবে তুমি সামলিয়েছ, কুকুরটিকে কিভাবে তুমি সামলিয়েছ সেটা আমি জানতে চাই। হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি। সে আগুনের পাশে আমার সাথে বসলো। অ্যান্ড টুল মি অফ দেয়ার 2 days টুগেদার। এবং তাদের তাদের বলতে এখানে কুকুর এবং বালকটির যে সাথে যে তারা 2 দিন, কুকুর এবং বালকটি যে একসাথে 2 দিন ছিল সেটার ব্যাপারে আমাকে বলতে লাগলো। দ্য ডগ লে ক্লোজ টু হিম। কুকুরটি তার সাথে বসলো। অ্যান্ড ফাউন্ড এ কমফোর্ট। এবং ওখানে একটা কমফোর্ট পেল, অর্থাৎ আরাম পেল। দ্যাট আই ডিড নট হ্যাভ ফর হিম, যেটা আমার সাথে সে পায়নি। হি স্টেইড রাইট উইথ মি, হি টোল্ড মি। হি মানে হচ্ছে এখানে বালকটি বলল হি স্টেট রাইট উইথ মি, অর্থাৎ হি বলতে দেখো এখানে হি টোল্ড মি, এই হিটা হচ্ছে বালক, সে বলল যে হি স্টেট রাইট উইথ মি। এই হিটা হচ্ছে কুকুর, অর্থাৎ কুকুরটি আমার পাশেই ছিল। অ্যাকসেপ্ট ওয়েন হি রেন ইন দ্য লরেল। লরেল মানে হচ্ছে লতা পাতা, এরকম ঘাস টাইপের আর কি। অ্যাকসেপ্ট ওয়েন হি রান ইন দ্য লরেল, যখন সে ওই লতা পাতার ওখানে দৌড়াচ্ছিল তখন ছাড়া সে আমার সাথে ছিল। দেয়ার ওয়াজ আ প্লেস ওয়ার দ্য গ্রাস ওয়াজ হাই অ্যান্ড আই লে ডাউন ইন ইট অ্যান্ড হিট। অর্থাৎ সেখানে কিছু ঘাস ছিল যেগুলো একটু উঁচু, যেখানে আমি শুয়ে পড়ে লুকিয়েছিলাম। আই কুড হেয়ার ফ্যাট হান্টিং ফর মি। অর্থাৎ ছেলেটি জেরি বলল যে আমি শুনতে পাচ্ছিলাম প্যাট যে আমাকে খুঁজছিল। When he found me, he acted crazy. যখন সে আমাকে পেল সে একেবারে পাগল হয়ে গেল। And he ran around and around me in circles. অর্থাৎ যখন সে আমাকে খুঁজে পেল কুকুরটি আমার চারপাশে ঘুরতে থাকলো। সো এই ছিল তোমার ফার্স্ট পার্ট, আমাদের যে মাদার এন্ড মেন বিল। এই পুরো প্যাসেজটা যেহেতু অনেক বড় সে কারণে আমরা এটা একটা পার্ট করছি, এবং এই পার্ট থেকে আমাদের যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো একটু চলো দেখা যাক। যেমন আমাদের এখান থেকে যদি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসে সেটা কি হইতে পারে? দ্য ওয়ার্ড পয়েন্টার ইন দ্য টেক্সট মিন। আমরা ওই যে বলছিলাম পয়েন্টার মানে কি, ওই যে কুকুরগুলো যেগুলো আসলে শিকারের জন্য করা হয়, যে এ লার্জ ডগ ইউজড ইন হান্টিং, তাহলে এগুলোকে বলা হচ্ছে পয়েন্টার। স্টার্টল মানে হতভম্ব হয়ে যাওয়া। গ্যালেন্ট, ফেয়ারলেস, স্টোনিস্ট, এই যে স্টোনিস্ট মানে আশ্চর্য হয়ে যাওয়া, সেরকম জিনিসকে বলা হচ্ছে স্টার্টলড। হোয়াট ইজ দ্য নেম অফ মাউন্টেন্স। মাউন্টেন্সটির নাম কি ছিল? ক্যারোলিনা মাউন্টেন ছিল, যেটা আমরা ফার্স্টেই দেখছি। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য সিজন মেনশনড ইন দ্য প্যাসেজ। এটা কিন্তু ফার্স্টের লাইনে ছিল, অটমে গিয়েছিল। লেট অটম নাকি অটমে গিয়েছিল? আই ওয়াজ দেয়ার ইন দ্য অটম, তাহলে অটম ছিল, তাহলে আমাদের এটা সেন্টেন্সটা থাকবে অটমে। দ্য ওয়ার্ড প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, এটা আনসার্টেন, অনিশ্চিত, আনলাইকলি না, ইমপ্র্যাক্টিবলি না, এটা হচ্ছে পসিবলি, সম্ভবত, সেটাই হচ্ছে আমাদের আনসার। এখন এখান থেকে যদি অফ হ্যান্ডেড কিছু শর্ট কোয়েশ্চেন আছে সেগুলো কীরকম হতে পারে? হোয়াট ওয়াজ দ্য বয়েস অ্যাপিয়ারেন্স। বয়েসটা কীরকম ছিল? লেখক এখানে বলছিল যে বয়েস ওয়াজ আন্ডার সাইজড পসিবলি ফর ম্যাল নিউট্রিশন, অর্থাৎ অপুষ্টির কারণে তার একটু সাইজ ছোটো ছিল। ওয়ার এ টর্ন শার্ট, একটু ছেঁড়া শার্ট পরছিল না, ওভারঅলস, অ্যান্ড ওয়াজ বেয়ারফুটেড, এবং তার পা খালি ছিল। হোয়াট ওয়াজ দ্য অথরেস ডুইং ওয়ান লেট আফটারনুন। একদিন পরন্ত বিকালে লেখক কী করছিলেন? ওয়ান লেট আফটারনুন দ্য অথরেস ওয়াজ ওয়ার্কিং উইথ হার টাইপরাইটার। সে টাইপরাইটারে কাজ করছিল যখন ওই বালকটি এসে দরজার সামনে দাঁড়াইছিল কুকুরের সাথে, তখন লেখক অ্যাকচুয়ালি টাইপরাইটারে কাজ করছিলেন। হাউ ওল্ড ওয়াজ দ্য বয় হু কেম ফর চপিং আউট। অর্থাৎ কাঠ কাটার জন্য যে বালকটি আসছিল তার বয়স কীরকম ছিল? সে ছিল 12 years old. Where was the dog when the boy came to the authoress? অর্থাৎ বয় যখন লেখকের কাছে আসছিল বা ওই যে দরজার পাশে সে দাঁড়াচ্ছিল, কুকুরটি কোথায় ছিল? কুকুরটি ছিল তার সাইডে, অর্থাৎ এটা ছিল দ্য ডগ ওয়াজ অ্যাট হিজ সাইড, তার পাশে দাঁড়িয়েছিল।
ইন উইচ সিজন দ্য অথরেস ওয়াজ স্টেইং ইন দ্য অরফানেজ, কোন সিজনে অথরেস বা লেখিকা ওই এতিমখানায় ছিল, এটা ছিল অরফানেজে ইন অটম। এখন আমরা যদি একটা ইনফরমেশন ট্রান্সফার দেখি, এখানে 5টা অপশন থাকবে, 5টা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে। ওই ব্ল্যাঙ্ক স্পেসে কী হবে সেটা তোমাদেরকে জানতে হবে। এখানে এই কলামে থাকবে হু এবং হোয়াট, কে অথবা কি সে ধরনের টাইপের আনসার হবে এখানে। এই কলামে থাকবে অ্যাক্টিভিটি, এই কলামে থাকবে ওয়েন অথবা হাউ, এখন এই কলামে থাকবে ওয়ার, কোন জায়গায় এটা হয়েছিল। আমরা যদি 1 নম্বরটা দেখি যে দ্য সাউন্ড অফ দি ব্লোস, অর্থাৎ বাতাসের যে আওয়াজ, অফ কাটিং, কাজ হচ্ছে কাটিং অর্থাৎ কাটার যে আওয়াজ, ওয়েন এবং হাউ এটা কীরকম ছিল। এটা তো সময় থাকলে সময় বলতে পারো, কিন্তু সময় তো এখানে নাই, এটা ছিল হাউ অর্থাৎ কীরকম ছিল। এটা ছিল ওয়াজ রিদমিক অ্যান্ড স্টেডি। তাহলে তোমার এখানে বলতে হবে এটা ছিল ওয়াজ রিদমিক অ্যান্ড স্টেডি। আচ্ছা আমরা এটা এখানে না লিখে আনসারটা এখানে দেখলে হয়ে যাবে, ওয়াজ রিদমিক অ্যান্ড স্টেডি ছিল, এটা 1 নাম্বার। তারপর দ্য সাউন্ড কী করছিল, দ্য সাউন্ড কোনো ধরনের ইন্টারাপশন করছিল না, এটাও একটা অ্যাক্টিভিটি। দেন কনসিস্টেন্ট রেনের মতো এটা কোনো কী করছিল না, ইন্টারাপশন করছিল না, সেটাকে আমরা বলতে পারি যে কস্ট নো মোর ইন্টারাপশন, এটা কোনো ধরনের ইন্টারাপশন করছিল না। এটা কিন্তু আমরা ওই প্যাসেজে পড়ছি যে সাউন্ড অর্থাৎ কাটা যে সাউন্ড সেটা কী করছিল না, কোনো ধরনের ইন্টারাপশন করছিল না। কীভাবে ছিল এটা ছিল কনসিস্টেন্ট রেনের মতো বৃষ্টি পড়ার মতো ছিল। তারপর হেয়ার দ্য বয়েস স্টেপ, অর্থাৎ কাজ হচ্ছে এটা ছেলেটির পায়ের আওয়াজ শুনতে পেল, কে শুনতে পেল, কে শুনতে পেল, এটা ছিল দ্য রাইটার। এগুলো আর পড়ারও দরকার নেই, এটা আসলে পড়ারও দরকার নাই। আফটার অ্যান আওয়ার অ্যান্ড হাফ, আচ্ছা এখন আফটার অ্যান আওয়ার অ্যান্ড হাফ কী হয়েছিল, লেখক আমরা যদি এখানে দ্য রাইটার বলি, দ্য রাইটার হেয়ার দ্য বয়েস স্টেপ, তা বালকটির পায়ের আওয়াজ শুনতে পেল। আফটার অ্যান আওয়ার অ্যান্ড হাফ, 1.5 ঘন্টা পর। এটা কোথায় ছিল, এটা যদি আমরা জায়গাটা উল্লেখ করি, এটা ছিল অন দ্য কেবিন স্টোভ, অর্থাৎ কেবিনের মধ্যে সেটা আসলে লেখক শুনতে পেলেন। দ্য বয় উইল কাম এগেইন, কখন আসবে, ওয়েন কখন আসবে, দ্য নেক্সট ডে। তাহলে এটাই ছিল আমাদের ইনফরমেশন ট্রান্সফার, যেগুলো আমরা পেসেজ থেকে ইনফরমেশনগুলো নিয়ে এখানে বসাই দিতে পারি এবং আনসারটা আমরা এইভাবে করতে পারি। এরপর আমরা যদি পুরো টেক্সটটাকে সামারি করি, তাহলে আমরা বলতে পারি যে দ্য পেসেজ রিকাউন্টস। আচ্ছা এটা একটা আলাদা ইনফরমেশন যেটা এখানে নাই, তোমরা চাইলে এটা লিখতে পারো, নাও লিখতে পারো। এটা কিন্তু তোমাদের বইয়ে আছে, এটা বিখ্যাত প্যাসেজ টেক্সটটা বা গল্পটা বলতে পারো। এটা অ্যাকচুয়ালি এম.কে. রোলিংসের সাথে হয়েছিল, যিনি লেখক। ওই লেখক সম্পর্কে তোমরা লিখে নিতে পারো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় ওই লেখকের পরিচিতি যদি তোমরা না বুঝতে পারো, তাহলে কমেন্টে জানাবা, যাতে আমি এর পরবর্তী একটা ভিডিওতে এটা ওনার পরিচিতিটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব। তাহলে আমরা বলতে পারি দ্য পেসেজ রিকাউন্টস এম.কে. রোলিংস টাইম ইন এ মাউন্টেন ক্যাবিন। এটা ছিল এম.কে. রোলিংসের একটা মাউন্টেন ক্যাবিনে ওনার একটা সময়ের কথা বলা হয়েছে, ওয়ার হি মিটস জেরি, যেখানে সে জেরির সাথে দেখা হয়েছিল। এ বয় ফ্রম এ নিয়ার বাই অরফানেজ, জেরি ইমপ্রেসেস দ্য ন্যারেটর বলতে আসলে এখানে অথরেস বা এম.কে. রোলিংসকে বোঝাচ্ছে, উইথ স্কিল অ্যান্ড কাইন্ডনেস অফারিং টু চপ wood and care for narrator's need. Over time, Jerry's humility and integrity shine through as he demonstrates unwavering kindness and responsibility. তার দয়া মহানুভবতা এগুলোর মাধ্যমে যে লেখক সবসময় ইমপ্রেস হয়েছে সেটা এখানে বোঝাচ্ছে, স্পেশালি ইন caring for the narrator's dog during a foggy weekend. একদিন সপ্তাহের শেষে যখন লেখক বাইরে গিয়েছিল তার ডগের যে কেয়ার করছিল সেটাও এখানে বোঝাচ্ছে। থ্রু জেরিস অ্যাকশন, এই জেরির কাজকর্মের কারণে দ্য narrator learns about the profound impact of genuine kindness and sincerity. Their bond deepens, leaving a lasting impression on the narrator. ন্যারেটর বলতে ওই আসলে লেখককেই বোঝাচ্ছে। তাহলে লেখক যে তার এসব কিছু দেখার পর তাদের মধ্যে যে একটা বন্ড তৈরি হচ্ছিল এবং সেটা অনেকদিন ধরে লাস্ট ইমপ্রেশন তৈরি করছে, সেটা এখানে পুরো প্যাসেজটার মাধ্যমে বুঝতে পারছি। এটা আসলে অনেকগুলো একটু কঠিন যদি তোমাদের মনে হয়, তোমরা একটু ট্রাই করতে পারো এটা কীভাবে তোমরা আরও খুব সহজে এবং সহজ অর্থে সামারি লিখতে পারো। সো এই ছিল পুরা মাদার ইন ম্যানভিলের পার্ট 1-এর প্যাসেজ এবং তোমাদের অন্যান্য কোয়েশ্চেনগুলো। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাতে পারো। আর নেক্সট পার্ট অবশ্যই একসাথে আপলোড হয়ে যাবে, নেক্সট পার্ট দেখতে পারো। টিল দেন, অল দ্য বেস্ট।